নমস্কার বিদ্যার্থীতে আপনাদের সকলকে আবার স্বাগত জানাই আমাদের ইন্ডিয়ান জিওগ্রাফি সিরিজে, যেখানে আমরা করছিলাম পার্টস অফ হিমালয়াস ইন ডিটেলস। তো সেখানে সবার প্রথমে আমরা ফিজিওগ্রাফি অফ ইন্ডিয়ার মধ্যেই, ফিজিওগ্রাফি অফ ইন্ডিয়া বলতে কি, যে ভারত ভূখণ্ডের উপরে সারফেসটা কী রকম সেটা আমরা যখন স্টাডি করতে বেরিয়েছি, সেখানে আমরা মাউন্টেন, প্ল্যাটু, প্লেন, কোস্টাল এরিয়া সব কিছুই পড়বো। তো তার মধ্যে মাউন্টেন বললেই, অর্থাৎ পাহাড় পর্বত বললেই সবার আগে তো হিমালয়ের কথা মনে পড়ে। তাই সবার প্রথমে হিমালয়ের অরিজিন এবং ফরমেশন এই সম্বন্ধে আমরা শিখেছি। জিওসিনক্লাইনাল থিওরি হাল অ্যান্ড ডানা মহাশয় যা দিয়েছিলেন। তারপর সেটা থেকে কিভাবে হিমালয়ের উৎপত্তি হয়েছে সেই বিষয়টাও আমরা খানিকটা জেনেছি, এবং জানার পরে ডোরশাট মেকানিজম কোথায় এসে ভারত ভূখণ্ডটা তো প্রথমে ইউরেশিয়াটা এরকমভাবে ছিল, ভারত ভূখণ্ডটা তো এসে ধাক্কা মেরেছে। তো সেই ধাক্কাটা কোন পয়েন্টে মেরেছে, সবার প্রথমে এসে নাঙ্গা পর্বত, তারপরে একটা ডোরশাট মেকানিজমের মাধ্যমে সেটা যুক্ত হয়েছে। এগুলো সবই আমরা দেখেছি। তারপর আমরা জিওমরফোলজি সেকশনে অলরেডি যে থিওরিটা পড়েছিলাম, যে কনভার্জেন্স, ডাইভারজেন্স, সাবডাকশন এই সমস্ত জিনিসগুলো ঘটে, এবং সেই বিষয়টাও আমরা খানিকটা দেখেছিলাম যে হিমালয়ের আগে ওই জায়গায় টেথিস সি ছিল। আবার হিমালয়ে কিছু কিছু জায়গায় আগ্নেয় শিলা, রূপান্তরিত শিলা, কিন্তু মেনলি পাললিক শিলা দেখা যাবে। তার কারণ টেথিস সির উপরে যে জিওসিনক্লাইন ব্যাপারটা নিচু এলাকা ছিল, তো সেখানে যে ডিপোজিটগুলো পড়েছিল সেই ডিপোজিটগুলোই এক জায়গায় এসে পর্বত ফর্ম করেছে। এই জন্য হিমালয় পর্বতটা খুবই নরম। ওই জন্য হিমালয় পর্বতের উপর দিয়ে যখন কোনো নদী নেমে আসবে, তখন আমরা গিরিখাত এইসব জিনিসপত্র দেখতে পাবো। ইউশেপ ভ্যালি, ভিশেপ ভ্যালি, এগুলো। ইউশেপ ভ্যালি আমরা দেখতে পাবো না। ইউশেপ ভ্যালি তো আমরা একদম হিমবাহের ক্ষেত্রে দেখতে পাই, গ্লেশিয়ারের ক্ষেত্রে দেখতে পাই। আমার বলাটা ভুল হলো। ভি শেপ ভ্যালি আমরা দেখতে পাবো, আই শেপ ভ্যালি আমরা দেখতে পাবো, এবং অনেক বড় বড় গিরিখাত, এই সমস্ত জিনিসপত্র দেখতে পাবো। মানে কিন্তু দক্ষিণ ভারতে আপনি যখনই যাবেন তখনই দেখবেন যে আমাদের নর্মদা নদী বয়েই চলেছে কয়েক হাজার বছর ধরে, কিন্তু নর্মদা নদীর রিভার বেডের যে ইরোশন, সেই ইরোশনটা খুবই কম হয়েছে। কিন্তু আমাদের গঙ্গা যে রাস্তা দিয়ে বয়ে এসেছে, সেই রাস্তায় অনেকটা আর কি ক্ষয়প্রাপ্ত হয়েছে। রিভার বেডকে অনেক ক্ষয় করে দিয়েছে। তাহলে রিভার বেডকেও ক্ষয় কী করে করলো? তার মানে কি, ওখানকার মাটি নরম, আমরা বুঝতে পারছি। মাটি নরম হলে ওখান থেকে যে সমস্ত ইরোশনগুলো হবে, সেই ইরোশনের ফলে কি বলবো, রিভারের যে লোড, আমরা অলরেডি আমাদের ফিজিক্যাল জিওগ্রাফিতে এগুলো একটু পড়েছি। আমাদের যদি মনে পড়ে, যদি না মনে পড়ে আপনাদেরকে অনুরোধ করব আপনারা ফিজিক্যাল জিওগ্রাফি দেখবেন, ঠিক আছে? সেডিমেন্ট লোড রিভারের বেড়ে যায়, এবং সেই সেডিমেন্ট লোড যখন রিভার তার ম্যাচিওর ফেজে চলে যায়, তখন সেই সেডিমেন্টগুলি এই রিভার কি বলবো ডিপোজিট করতে শুরু করে। এগুলো কিন্তু আমরা সবই জানি, অথবা আমি ধরে নেব আপনি জানেন, কারণ আমাদের এই বিষয়গুলো করানো হয়ে গেছে। যদি এগুলো নতুন মনে হয়, এগুলো বুঝতে অসুবিধা হয়, আপনারা কিন্তু ফিজিক্যাল জিওগ্রাফির সেকশনগুলো দেখবেন। এবার তারপরে অ্যাকচুয়ালি হিমালয়টা কীভাবে তৈরি হয়েছে, রিভার্স ফল্টিং ব্যাপারটা কি, সেটা নিয়েও আমরা অনেক বলেছি, আর রিপিট করছি না, তাহলে সময়ের বেশি খরচ হয়ে যাবে। তারপর হিমালয়ের অরিজিন সম্বন্ধে আমরা কিছু লিখেছিলাম। তারপরে হাইয়েস্ট পিক টেথিয়ান হিমালয়, হিমালয়ের বিস্তার, পশ্চিম দিকে হিমালয়ের বিস্তার বেশি এবং পূর্ব দিকে হিমালয়ের বিস্তার কম। এই রকমভাবে হিমালয়ের বিস্তারটা, এদিকে পাতলা এবং এদিকে মোটা। তাহলে এই দিকটা কোথায়? এই দিকটা পশ্চিম দিক। তো সিনটেক্সিয়াল বেন্ড দেখা যায় দুটো নদীতে, একটা হলো ইন্দাস রিভার আর একটা হলো ব্রহ্মপুত্র রিভার। আমরা পরবর্তীতে দেখব যে এগুলো হলো অ্যান্টিসিডেন্ট রিভার, অর্থাৎ হিমালয় তৈরি হওয়ার আগেও ইন্দাস রিভার, ব্রহ্মপুত্র রিভার এগুলো ছিল। আর
তারা তাদের গতিপথ খুব একটা বেশি চেঞ্জ করেনি। আর তারপরে আমরা লাদাখ হিমালয়, সেখানে K2, কাসিরব্রুম, রাকাপোসি এবং কারাকোরাম রেঞ্জ, লাদাখ রেঞ্জ, জান্সকাল রেঞ্জ, কৈলাস রেঞ্জ, এগুলো আমরা সব দেখেছিলাম। তারপর আমরা ছবি এঁকে এঁকে সবই বুঝেছিলাম, হিমাদ্রি বা গ্রেট হিমালয়, ঠিক আছে, হিমাচল, এইসব জিনিসগুলো, লাদাখে নাঙ্গা পর্বত, কামেট, বন্দরপুঞ্জ, ঠিক আছে, তারপরে হচ্ছে ধওলগিরি, অন্নপূর্ণা, মানাসালু, গৌরীশঙ্কর, এভারেস্ট, মহাকালু, ছয়ু, লোৎসু, এই সমস্ত বিভিন্ন পাহাড় পর্বতগুলি আমরা দেখেছিলাম। ৮,০০০ মিটারের উপরে হিমালয়ে প্রচুর শৃঙ্গ রয়েছে। আপনাদের একটা হোমওয়ার্ক থাকবে, আপনারা সেই শৃঙ্গগুলি প্রথম থেকে সব থেকে শেষ অবধি উচ্চতা অনুসারে সাজিয়ে লিখবেন, যেন আপনাদের একটু সুবিধা করে দিলাম। সবার প্রথমে থাকবে এভারেস্ট। আর তারপর আমরা পীর পাঞ্জাল, ধোলাধর রেঞ্জ, যেটা আমাদের মিডিল বা লেসার হিমালয় বা হিমাচল এর অংশ, আমরা সবই বুঝেছিলাম। আমরা নেপাল হিমালয়ের মধ্যেও যে সমস্ত পর্বতগুলি, সেই পর্বতগুলির নাম অলরেডি পড়েছিলাম, কিন্তু এখানে আলাদা করে সেটা দেখানো হয়েছে। এবং আমরা আজকে পড়ব নর্থ ইস্ট মাউন্টেন। তো প্রথমেই বলে রাখি আমরা কারা। আমরা বিদ্যার্থী, আমাদের উদ্দেশ্য এডুকেশন ফর অল, সবার কাছে যেন স্বল্প মূল্যে কোয়ালিটি এডুকেশন পৌঁছে যায়, এটাই আমাদের লক্ষ্য। আপনাদের যদি আমাদের উদ্দেশ্য ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক ও কমেন্টের মাধ্যমে আপনাদের প্রতিক্রিয়া জানাবেন। আপনারা আমাদেরকে মেলও করতে পারেন vidyarthi.contact@gmail.com এ। তাহলে চলুন শুরু করা যাক বিদ্যার্থীর আজকের প্রেজেন্টেশন। নর্থ ইস্ট, আচ্ছা আগে আমরা এটাই বলি, আমরা করছি কি, হিমালয়াস ইন ডিটেল। আজকে শেষ ভাগে আমরা পৌঁছে গেছি। তো আমরা আগে একটা টুকরো জিনিস করে নিই। দেখুন, এরকমভাবে একটা নদী গেছে, সেই নদীটার নাম হচ্ছে ইন্দাস। ইন্দাস নদীর সিস্টেমটা আমরা খুব ভালোভাবে পরে পড়বো, শোক, সিগার, গিলগিট, এইসব নদীগুলি। হ্যাঁ, তারপরে ইন্দাস নদীতে আর কি কি নদী মিশেছে, ঝেলাম, চেনাব, রাবি, ব্যাস, সতলুজ, এই নামগুলি। আমার এই নামগুলি পছন্দ হয় না। আমাদের বাংলা মিডিয়ামে যে নামগুলি আমরা ব্যবহার করতাম, বিতস্তা, বিপাশা, চন্দ্রভাগা, ইরাবতী, শতদ্রু, এই নামগুলো খুবই পছন্দ। কারণ আমরা দেখব পরবর্তীতে যে চন্দ্র এবং ভাগা, দুটো নদী মিলে তৈরি হচ্ছে চন্দ্রভাগা, সেটাকে আমরা চেনাব। কি অদ্ভুত, একটা নাম রাখতে পারে না। তো যাই হোক, ইন্দাসের পরে আমরা একটা নদী দেখব, সেই নদীটা পরে ইন্দাসের সঙ্গেই মিশেছে, সেটা হলো সতলুজ। তারপরে একটা নদী আমরা দেখব, সেই নদীটার নাম হলো কালী। এটি আমরা গঙ্গা রিভার সিস্টেমে পড়ব। তারপরে একটা নদী আমরা দেখব, এখান থেকে নদীটা গেছে, এখান থেকে একটা বেন্ড নিয়ে চলে এসেছে। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন নদীটার নাম ব্রহ্মপুত্র। এবার এর মাঝে মাঝে তো হিমালয়ের পর্বতগুলি বিস্তার রয়েছে, এর মাঝে মাঝেও তো হিমালয়ের পর্বতগুলির বিস্তার রয়েছে। আমরা এক জায়গায় বাদ দিয়ে ফেলেছি সতলুজ। সতলুজের পরে এখানে থাকবে কালী, আর কালীর পরে একটা নদী থাকবে, নদীটার নাম হচ্ছে তিস্তা। এই নদীটির নাম বলতে আমরা ভুলে গেছিলাম, ক্ষমা করবেন। তো সবার প্রথমে এই এলাকা জুড়ে যে হিমালয়ের বিস্তারটা থাকবে, এই এলাকা জুড়ে যে হিমালয়ের বিস্তারটা থাকবে, সেটাকে আমরা কি বলবো, কাশ্মীর হিমালয়।
কাশ্মীর হিমালয়ের পরে এই যে সাতলুজ থেকে কালি অবধি যে হিমালয়টা থাকবে সেই হিমালয়টাকে আমরা বলবো পাঞ্জাব হিমালয়। নদী আমরা বুঝতে পারছি যে একটা নদী ওই দিক দিয়ে গেছে, একটা নদী এখান দিয়ে গেছে, একটা নদী এখান দিয়ে গেছে, এবার মাঝখানে তো প্রচুর পর্বত রয়েছে, তো সেই পর্বতগুলোকে একটা এলাকা ভিত্তিক নাম অনুসারে আমরা তো চিনব, তো সেই নাম অনুসারেই ক্ষমা করবেন কাশ্মীর বা পাঞ্জাব হিমালয়, কাশ্মীর হিমালয় বা পাঞ্জাব হিমালয় আমি তাই ভাবছি। আর এই সাতলুজ থেকে কালি এই জায়গাটাকে বলা হবে কুমায়ুন, কুমায়ুন হিমালয়। তারপর কালি থেকে তিস্তা অবধি যে হিমালয়টা আমরা দেখতে পাবো, দেখবেন এখানে হিমালয়ের বেশিরভাগ বিস্তারটাই কিন্তু নেপালের মধ্যে, এই জন্য এই হিমালয়টাকে বলবো আমরা নেপাল হিমালয়, শর্ট ফর্মে লিখলাম। আর তিস্তা থেকে ব্রহ্মপুত্র অবধি আমরা আসাম হিমালয়ও বলি অথবা পূর্বাঞ্চল হিমালয়ও বলি। ইহার সিগনিফিকেন্স আমরা যে কোনো কি বলবো পরীক্ষার কোশ্চেনের আনসার করতে গেলে আমরা দেখতে পাই যে কোন নদী থেকে কোন নদী অবধি কি হিমালয় সেটা বলা হয়েছে। তো এটা হলো ঠিক আছে কি বলবো হিমালয়ের শ্রেণী বিভাগ, হিমালয়ের শ্রেণী বিভাগ। তারপরে আমরা তাহলে যেগুলো অলরেডি পড়েছি যে হিমাদ্রি, হিমাচল, এইগুলো ভেবে দেখুন, এগুলি উত্তর থেকে দক্ষিণে হিমালয়ের বিস্তার, হিমালয়ের শ্রেণীবিভাগ বা বিস্তার যাই বলতে পারেন। আর আমরা যদি হিমালয় বরাবর, হিমালয়ের পশ্চিম থেকে পূর্ব দিক বরাবর যদি চাই, তাহলে সবার প্রথমে কাশ্মীর বা পাঞ্জাব হিমালয় রয়েছে, তারপরে কুমায়ুন হিমালয় রয়েছে, তারপর নেপাল হিমালয় রয়েছে, তারপর আসাম বা পূর্বাঞ্চল হিমালয় রয়েছে, তারপর ব্রহ্মপুত্র নদী। দেখো আরো একটা খুব সিগনিফিকেন্ট বিষয় আছে আমাদেরকে মনে রাখতে হবে, যে সম্পূর্ণ টাকছে না, এরকম ভাবে ভারত রয়েছে, ভারতের নর্থ ইস্টটা রয়েছে, খুব ভালোভাবে লক্ষ্য করবেন। হিমালয়তে এইভাবে বিস্তার রয়েছে হিমালয়ের, আচ্ছা আপনি বলবেন এরকম অর্ধচন্দ্রাকার বিস্তার রয়েছে, বেশ বিস্তারটা রয়েছে। দেখুন এই যে এইদিকে কোথাও একটা নাঙ্গা পর্বত রয়েছে, নাঙ্গা পর্বত, আর এখানে কোথাও একটা নামচা বারোয়া রয়েছে যেটা ভারতের বাইরে। দেখুন নাঙ্গা পর্বত থেকে নামচা বারোয়া এইটা হচ্ছে পিওরলি হিমালয়ের পার্ট, আমাদের মনে থাকবে। তারপর আমরা এই এলাকায় অনেক মাউন্টেন দেখতে পাবো, বুঝতে পারছি, এই এলাকায় অনেক আমরা মাউন্টেন দেখতে পাবো। এই মাউন্টেনগুলিকে আমরা বলবো, এই যে এই এলাকায় যে মাউন্টেনগুলি থাকবে, তারপর এই যে এখানে আরাকানিওমা, পেগুইওমা, এই সমস্ত, এগুলো মায়ানমারে, এখান থেকে দেখবেন রিভার এই দিক মানে ফ্লো করছে, আমরা পরবর্তীতে দেখবো রিভারের বিষয়গুলো। এইগুলো এই যে এই এলাকায় যে বিষয়গুলো রয়েছে সেইগুলোকে আমরা বলছি নর্থ ইস্ট মাউন্টেন। আরেকটা বিষয়, এই যে এইরকম একটা ভারতবর্ষ কি বলবো গোন্ডওয়ানা ল্যান্ড থেকে পৃথক হয়ে এসে যুক্ত হয়েছে, নীলকালি ব্যবহার করো, এই কালিটা ব্যবহার করে, এই রকম একটা অংশ, যে অংশটা কিন্তু
পেনিনসুলার ইন্ডিয়ার পার্ট বা প্রায়দ্বীপীয় ভারতের পার্ট। গারো, খাসি, জয়ন্তিয়া, মিকির, রেংমা, অবধি আমাদের যে পর্বতগুলি রয়েছে, আমরা আপনাদের জন্য ভালো ছবিটা ব্যবহার করি। দেখুন, খুব ভালোভাবে দেখবেন। প্রথমে ব্যবহার করি, তারপরে কিন্তু আমি মুছে দেব। দেখুন, এই এতদূর অবধি যে পার্টগুলো, এই পার্টটা কিন্তু ভারতবর্ষের মেনল্যান্ড ইন্ডিয়ার সঙ্গে কিন্তু যুক্ত। বুঝতে পারছি, ওই জন্য এই জায়গাটিকে আমরা বলছি যেটা প্রায়দ্বীপীয় ভারতের পার্ট। নর্থ ইস্ট মাউন্টেনে এই গারো, খাসি, জয়ন্তিয়া, মিকির, রেংমা এতদূর অবধি এই ভারতবর্ষেরই পার্ট। ভারতবর্ষ বলতে আমি বলতে চাইছি যে হিমালয় তৈরি হওয়ার আগে এই গারো, খাসি, জয়ন্তিয়া এই সমস্ত পাহাড়গুলি ছিল। ঠিক আছে, এগুলি সিগনিফিক্যান্স আছে, এগুলি পরে আমরা আরও অনেক অনেক সিগনিফিক্যান্স এগুলি দেখতে পাবো। যেমন যখন আমরা পরবর্তীতে যখন দেখব যে মনসুন ভারতবর্ষে প্রবেশ করে, তখন মনসুন দুটি ভাগে ভাগ হয়ে যায়। একটি মনসুনের বাতাস এই দিকে পৌঁছায়, একটি মনসুনের বাতাস এই দিকে পৌঁছায়, এর উপর দিয়েও যায়। ঠিক আছে, এবার যাওয়ার পরে এসে যখন মনসুন ধাক্কা মারে, ওই গারো, খাসি, জয়ন্তিয়া পাহাড়ে গিয়ে প্রথমে মনসুন ধাক্কা মারে, সেই জন্য ওখানে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়। আমরা পরবর্তীতে এগুলো সিগনিফিক্যান্স অনেক ভালোভাবে দেখব, কিন্তু আমাদের আগের থেকে জেনে নেওয়া দরকার যে এই পাহাড়গুলি আমরা হিমালয়ের অন্তর্ভুক্ত পাহাড় বলে কি বলবো বর্ণনা করছি না, আমরা এটাকে নর্থ ইস্ট মাউন্টেন বলে বর্ণনা করছি। কেন নর্থ ইস্ট মাউন্টেন বলছি সেটা আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো চলুন, নর্থ ইস্ট মাউন্টেন। তো নর্থ ইস্ট মাউন্টেনের মধ্যে কি পড়বে? তো সবার আগে আমরা ছবি আঁকি। এই যে এর মতো যে এলাকাটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আসাম। আসামের পরে এরকমভাবে একটা রিজিয়ন রয়েছে, সেটার নাম কি? অরুণাচল প্রদেশ। আচ্ছা, বেশি ভেতরে ঘিচিমিচি করবো না, 1-2 নাম দিচ্ছি। এক হচ্ছে আসাম, এগুলো কিন্তু আপনাদের করানো হয়েছে, আপনারা নিশ্চয়ই বলতে পারবেন। অরুণাচল, তারপর এইখানে পরপর 3টে অংশ রয়েছে, একটা এরকম, একটা এরকম, একটা এরকম। তাহলে 3টি জায়গার নাম 4, 5, 6, এই 3, 4, 5, ক্ষমা করবেন, 3, 4, 5। তারপর এখানটা একটা এরকম রিজিয়ন রয়েছে, আর আসামের কোলের মধ্যে একজন এরকমভাবে বসে রয়েছে। তাহলে এটা হলো 6, এটা হলো 7। তাহলে 3 নম্বরে সবার প্রথমে উপরে কি রয়েছে? নাগাল্যান্ড। তারপর মধ্যমণি, মণিপুর। তারপর আমরা পায়ে কি পরি? মোজা। একদম নিচে কি আছে তাহলে? মিজোরাম। আর মিজোরামের পরে এই যে বাংলাদেশের ভেতর প্রায় ঢুকে রয়েছে একটা রিজিয়ান, এটা মিজোরামের সঙ্গে টাচ হবে না, এরকমভাবে থাকবে। ঠিক আছে, তো 6 নম্বরে এই বিষয়টার নাম হলো ত্রিপুরা, রাজধানী আগরতলা। তারপর 7 নম্বর যে জায়গাটা লিখেছি সেটা হলো মেঘালয়। তাহলে আসামে দেখুন, এখানে 3টি পাহাড় রয়েছে, গারো, খাসি, জয়ন্তিয়া। আমরা ফার্স্টে নাম লিখি।
আসামে কি কি পাহাড় রয়েছে? একটা রয়েছে মিকির, একটি হলো রেংমা। তাহলে মিকির আর রেংমা জায়গাটা কোথায় সেটা আগে আমরা একবার দেখার চেষ্টা করি। দেখুন, এই হলো মিকির আর এই হলো রেংমা, আসামের মধ্যে আমরা দেখতে পাচ্ছি। তাহলে আমরা আমাদের ছবিতে একটু পয়েন্ট করে দেবো, যেটা হলো মিকির আর এটা হলো রেংমা। এটা মিকির, এটা রেংমা। তারপরে আমরা দেখতে পাবো যে আসাম, অরুণাচল প্রদেশ আর নাগাল্যান্ড। তাহলে 1, 2 আর 3 এর মাঝখানে এই এলাকা জুড়ে একটা পর্বত থাকবে। সেই পর্বতটার নাম হলো পটকাইবুম। একটু বানানটা দেখবেন, পটকাইবুম। আপনারা নিশ্চয়ই আপনাদের অ্যাটলাস খুলে দেখছেন, যদি না দেখেন কিন্তু পরে আপনারা অ্যাটলাসে দেখে নেবেন, কারণ এটা খুবই প্রয়োজন। আর আসাম, মণিপুর আর নাগাল্যান্ড, তাহলে এই যে আসাম, এই হলো মণিপুর, এটা নাগাল্যান্ড, আর এই হলো মণিপুর। এই 3টি জায়গার মাঝখানে, অর্থাৎ এইরকম জায়গায় একটা পর্বত আপনারা দেখতে পাবেন। সেই পর্বতটার নাম হলো বড়াইল রেঞ্জ। আমাদের মনে থাকবে। তারপর আমরা কিছু কিছু পাহাড় পড়ে নেব, যেমন নাগাল্যান্ডের একটা হাইস্ট পিক রয়েছে। সেই নাগাল্যান্ডের হাইস্ট পিকের নাম হলো সারামাটি। দেখুন, মিকির, রেংমা, আরও আমরা 2টি পড়লাম, আসাম প্লাস অরুণাচল প্রদেশ, এটা অরুণাচল প্রদেশ, অন্ধ্রপ্রদেশ না কিন্তু, প্লাস নাগাল্যান্ড। এই 3টে হলো পটকাইবুম। আর একটা আসাম প্লাস নাগাল্যান্ড প্লাস মণিপুর, এই 3টে হলো বড়াইল রেঞ্জ। আমাদের নিশ্চয় নামগুলো মনে থাকবে। তারপরে আমরা পড়ব নাগাল্যান্ড। নাগাল্যান্ডের একটা পিক আছে, আপনারা আপনাদের অ্যাটলাসে দেখতে পাবেন, সেটা হলো সারামাটি। কিসের পার্ট? নাগা হিলসের পার্ট। নাগাল্যান্ড, তার নিচে কি রয়েছে? মধ্যমণি, মণিপুর। মণিপুরে হলো লাইমাটল এবং মাউন্ট ইসো। একটা হলো লাইমাটল আর একটা হলো মাউন্ট ইসো। তাহলে এই যে এটা হলো সারামাটি। তারপর এখানে 2টি পর্বত রয়েছে, একটা হলো লাইমাটল আর একটা হলো মাউন্ট ইসো। এরপরে এখানে আমরা দেখতে পাবো, দেখো, নাগাল্যান্ডের নাগা হিলস, মিজোরামের মিজো হিলস। মিজো হিলসের আরও 2টি নাম আছে, ব্লু মাউন্টেন, ব্লু মাউন্টেন বা মিজো হিলস। আর ব্লু মাউন্টেন বা মিজো হিলসের হাইস্ট পিক এর নাম হলো ফাংপুই। আপনারা এগুলি আপনাদের অ্যাটলাসে দেখতে পাবেন। অ্যাটলাসে আপনারা পয়েন্ট করে নিন, তাহলে আপনাদের সুবিধা হবে। দেখুন, আপনাদের জন্য এখানে অলরেডি আমি করে রেখেছি। দেখুন, এই যে নাগাল্যান্ডের নাগা হিলস, তার হাইস্ট পিক সারামাটি, তারপর মাউন্ট ইসো আর লাইমাটল। এই যে এইখানে যে ম্যাপটা করা হয়েছে, এই ম্যাপটা বেশি অথেন্টিক, এটা খুব ভালোভাবে টু দ্য পয়েন্ট করে করা হয়েছে। বাকিটা আমি একটু এখানে যেগুলি করছি এগুলো একটু রাফ করার মতো করে করছি, আপনাদের একটু মনে রাখতে হবে। যখনই নিজের জন্য পড়বেন
এক্স্যাক্ট লোকেশন জানার জন্য পড়বেন, এই ম্যাপটি আপনি ব্যবহার করতে পারেন, নাহলে আপনার কাছে তো অ্যাটলাস আছেই। তারপরে মিজো হিলস, ব্লু মাউন্টেন। দেখুন একটাই মাউন্টেন, যে মাউন্টেনটার হাইয়েস্ট পিকের নাম হলো ফাংপুই। ফাংপুই হচ্ছে হাইয়েস্ট পিক। লিখে দিই, খুব বেশি মোটা হয়ে যাচ্ছে। হাইয়েস্ট পিক ফাংপুই। আর মিজো হিলসের উত্তর দিকে আরও একটি হিল বর্তমান, যে হিলটির নাম হলো লুসাই হিলস। আমাদের আশা করি মনে থাকবে। আর একটি হলো, দেখুন আমাদের এই যে ত্রিপুরা রয়েছে, এরকম জায়গায় আরও একটি পর্বত আপনি পাবেন, সেই পর্বতটির নাম হলো ব্যাটলিং শিপ। ত্রিপুরা মিজো বর্ডার, ত্রিপুরা মিজো বর্ডার। তাহলে আপনাদের নর্থ ইস্টের মোটামুটি সবকটা মাউন্টেনই হলো। আর মনে রাখবেন যে গারো খাসি জয়ন্তিয়ার মধ্যে এই যে এই পার্টটা হলো খাসি, খাসির বেশ সিগনিফিকেন্স আছে। ওখানে একটি জনজাতি থাকে খাসি বলে, সেটা তো আমরা আগেই বলেছি। তাছাড়া এই খাসির কাছেই রয়েছে চেরাপুঞ্জি। আমরা বললাম না যে মনসুন অর্থাৎ বর্ষার জন্য যে বাতাসটা, মনসুন উইন্ড এসে সবার প্রথমে এই গারো খাসি জয়ন্তিয়ার মধ্যেই, এই মোটামুটি আপনি বলতে পারেন যে খাসিতে এসে সবার আগে লাগে। এবং এই খাসি বলে যে কি বলবো মাউন্টেন রেঞ্জটি রয়েছে, এই খাসি মাউন্টেন রেঞ্জের একটি হাইয়েস্ট পিক রয়েছে, সে হাইয়েস্ট পিকের নাম হলো কিলং। এটি মেঘালয়ের হাইয়েস্ট পিক। তাহলে দেখুন আমরা একে একে এখানে সমস্ত জায়গারই হাইয়েস্ট পিক সম্বন্ধে একটু একটু জেনেছি। যেমন আমরা যদি দেখি পশ্চিমবঙ্গের হাইয়েস্ট পিক, আমরা ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি আলাদাভাবে দেখব, সান্দাকফু, এই যে আলাদা করে লিখে দেওয়া হয়েছে। তারপর ভারতবর্ষের বর্তমান মেনল্যান্ডের হাইয়েস্ট পিক কাকে ধরা হয়, যেটা ভারতের অধীনে রয়েছে, সেটা হলো কাঞ্চনজঙ্ঘা। কিন্তু পরীক্ষায় যদি K2 দেওয়া থাকে K2 হবে, কারণ K2কে আমরা নিজেদের টেরিটরি বলে মনে করি। আর সান্দাকফুর পূর্ব দিকে রয়েছে টাইগার হিলস। জেমু গ্লেশিয়ারের উপরে রয়েছে কাঞ্চনজঙ্ঘা, যেটি হলো আমাদের সিকিমের হাইয়েস্ট পিক। তারপর আমরা দেখেছিলাম এই যে ডাফলা, মিরি, আবর, মিশমি, অরুণাচল প্রদেশের হাইয়েস্ট পিকের নাম কিন্তু কাংটো। পরের দিনকে আমরা পরের দিনকে আমরা দক্ষিণ ভারত এবং অন্যান্য ভারতের অন্যান্য জায়গার মাউন্টেনগুলি পড়বো, তারপরে মাউন্টেন পাসেস পড়বো আমরা। তো আসামের হাইয়েস্ট পিক কি, আপনারা একটু আসামের হাইয়েস্ট পিকটা নিজেরা খুঁজবেন। আমার ধারণা মিকির রেঞ্জ হবে, ঠিক আছে? তাও আমি পরের দিন একবার দেখে বলে দেবো। তারপর নাগাল্যান্ডের হাইয়েস্ট পিক কি, সারামাটি। তারপর মণিপুরের হাইয়েস্ট পিক হলো মাউন্ট ইসো। আর মিজোরামের হাইয়েস্ট পিক হলো মিজো হিলস বা ব্লু মাউন্টেনের ওপর অবস্থিত ফাংপুই। ত্রিপুরার হাইয়েস্ট পিক আপনি বলতে পারেন ব্যাটলিং শিপ। আর মেঘালয়ের হাইয়েস্ট পিক এই যে খাসির ওপরে অবস্থিত কিলং। আর খাসির ওখানে অবস্থিত চেরাপুঞ্জি, যেখানে পৃথিবীর মধ্যে সব থেকে বেশি বৃষ্টিপাত হয়। আশা করছি আপনাদের নর্থ ইস্টের মাউন্টেনগুলি খানিকটা ক্লিয়ার হয়েছে, এবং এই ছবিটিও আপনাদেরকে দেখার জন্য অনুরোধ করব। সেখানে আমরা দেখিয়েছি, দেখুন এই এলাকা তো পুরো মায়ানমার, ঠিক আছে? তো
মায়ানমারের মধ্যে দুটি পর্বত রয়েছে, একটি হলো আরাকান ইয়োমা আর একটি হলো পেগু ইয়োমা। এ দুটি আপনারা আপনাদের অ্যাটলাসের মধ্যে খুঁজে পাবেন, যেখানে নেপাল টেপাল রয়েছে সেই জায়গাতে আপনারা ডিটেলে পেয়ে যাবেন। আমরা পরবর্তীতে এখানে যখন রিভার সিস্টেম পড়ব তখন এই মাউন্ট মণিপুর বলে একটা বিষয় আছে, সেখান থেকে মণিপুর রিভার আমরা পরবর্তীতে দেখব। এটা একটা সেন্ট্রিপেটাল রিভার সিস্টেম বাইরের দিকে বেরিয়েছে, আমরা দেখব। তো এরপরে আমরা শুরু করব আমাদের রাজস্থান থেকে, এবং রাজস্থানের এই এলাকায় একটি মাউন্টেন থাকবে, যে মাউন্টেনটির নাম হলো আরাবল্লী মাউন্টেন, এবং তারপরে একটি প্ল্যাটু এখানে বর্তমান, সেই প্ল্যাটুটির নাম হবে মালবা প্ল্যাটু। মালবা প্ল্যাটুর ঠিক দক্ষিণ দিকে একটি পর্বত থাকবে, যে পর্বতটির নাম হবে বিন্দায়ন, এবং তার নিচে একটি পর্বত থাকবে, যে পর্বতটির নাম হবে সাতপুরা। বিন্দায়ন ও সাতপুরার মাঝখান দিয়ে একটি নদী, পশ্চিম বাহিনী নদী, যে নদীটার নাম নর্মদা। তারপর আস্তে আস্তে আমরা হরিশ্চন্দ্র, বালাঘাট, তারপরে আমরা কর্ণাটকের মধ্যে বাবা বুদান, মুলিয়ানগিরি আস্তে আস্তে আমরা দেখব। তারপর তেলেঙ্গানার মধ্যে আমরা প্ল্যাটু দেখব। তারপর এই কেরালার মধ্যেও আমরা, কেরালা এবং তামিলনাড়ুর এই মাঝখানে এই এলাকাটাই আমরা দেখব পশ্চিমঘাট পর্বত এবং পূর্বঘাট পর্বতের মিলনস্থান, যাকে বলে নীলগিরি। নীলগিরি এর দক্ষিণ দিকে কার্ডেমাম পর্বত থাকবে। তারপর এই তামিলনাড়ুর মধ্যে অনেক কটা পর্বত আমরা দেখতে পাবো। আমরা এগুলো পরের দিনকে সব পড়ব, তাও এখন একটু একটু আমরা আপনাদেরকে নামগুলো বলছি, যাতে পরের দিন আপনাদের শোনার সঙ্গে সঙ্গে মনে পড়ে যে এই নামটা শুনেছি। আমরা পেলিকোন্ডা, ওয়েলিকোন্ডা, সিসাচালম, নাল্লামালাই, আড়য়াকোন্ডা এগুলি দেখব। অরুণাচল প্রদেশ, এই অন্ধ্রপ্রদেশে, অরুণাচল প্রদেশ তো ওখানে এপি মিলে গেছে, ক্ষমা করবেন। তারপর বেলাডিলা, গৌড়লতা, রায়গড়, এই জায়গাগুলি আমরা দেখব সব ছত্তিশগড়ে। উড়িষ্যার মধ্যে আমরা মহেন্দ্রগিরি, মলয়গিরি, গড়জাট হিলস এগুলি দেখব। ঝাড়খণ্ডের মধ্যে আমরা হাজারিবাগ, পরেশনাথ পাহাড়, এগুলো আপনারা একটু একটু শুনেছেন। তারপর পশ্চিমবঙ্গের মধ্যে আমরা তো অলরেডি ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফির মধ্যে পড়বো, তো আলাদা করে এখানে খুব একটা বেশি পড়ার কোনো প্রয়োজন নেই, কারণ হোল ইন্ডিয়ার সিগনিফিকেন্সে এই যে এইখানে একটি লম্বা পর্বতশ্রেণী রয়েছে, যে পর্বতশ্রেণীটির নাম হলো পশ্চিমঘাট পর্বত, এবং এখানে পূর্বঘাট পর্বত এরকম টুকরো টুকরোভাবে রয়েছে, অনেক কটি ভাগ রয়েছে, নর্দার্ন সরকার আমরা দেখব পরবর্তীতে। এই দুটি খুব সিগনিফিক্যান্ট রোল প্লে করে, কারণ এই পশ্চিমঘাট পর্বতের এখানে বায়োডাইভার্সিটি হটস্পটও রয়েছে, কেননা এখানে প্রচুর বৃষ্টিপাত হয়, যেখানে বৃষ্টিপাত বেশি হবে সেখানে গাছপালা বেশি, গাছপালা বেশি মানে কি ফ্লোরা ফনা বেশি থাকবে। আমরা এগুলো পরের দিন আস্তে 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 দেখব। তারপর আমরা রিভার সিস্টেম দেখব, যে এখান থেকে গোদাবরী নদী কিভাবে এখানে আসছে, মহানদী, গোদাবরী, তারপর কৃষ্ণা, তারপরে কাবেরী, নদীগুলো কোথা দিয়ে গেছে, নদীগুলোর উপরে কিছু বাঁধের নাম, আরও কী কী সিগনিফিক্যান্স রয়েছে, সেগুলি সব আমরা আস্তে আস্তে পরের দিনগুলিতে দেখব। ইন্ডিয়ান জিওগ্রাফি খুবই ইন্টারেস্টিং হবে বলেই আমার ধারণা। তো আজকে আমরা এখানেই আমাদের হিমালয়ের যে নর্থ ইস্ট মাউন্টেন তার জয়যাত্রা শেষ করি। আমরা হিমালয়ের যে সমস্ত পর্বতগুলি দেখেছি সেগুলি সম্পূর্ণ এখানে ম্যাপ করে রাখা আছে, আপনারা দেখবেন কোথায় কোন পর্বতশ্রেণী রয়েছে এবং কিভাবে রয়েছে। ইভেন এই পিন্ডার গ্লেশিয়ার, তারপর গঙ্গোত্রী গ্লেশিয়ার, এগুলি সব আমরা যখন
গঙ্গা নদীর উৎপত্তি পড়ব। গঙ্গা নদীর উৎপত্তি একটা জায়গা থেকে গঙ্গা নদীর উৎপত্তি হয়ে চলে এরকম ভাবে হবে না, কিন্তু গঙ্গা রিভার সিস্টেম একটা আলাদাই ব্যাপার। আমরা দেখব যে কোথাও থেকে অলকানন্দা আসছে, নন্দাকিনী আসছে, মন্দাকিনী আসছে, ভাগীরথী হচ্ছে, যমুনা আসছে, ঠিক আছে, রুদ্রপ্রয়াগ, কর্ণপ্রয়াগ। এগুলো যদি আপনাদের বেশ কনফিউজিং থাকে তাহলে সেগুলো সমস্ত কিছু আপনাদের পরিষ্কার হয়ে যাবে। তো আপনারা এই ম্যাপটা প্র্যাকটিস করবেন, একটা ফাঁকা ম্যাপ কিনে তার উপরে পয়েন্ট করার চেষ্টা করবেন, করতে হবে। না হলে আমাদের একটা দুটো প্রিলিমসের পরে মাথা আপনি কাজ করা শুরু হবে যে পড়াশোনা কীভাবে করতে হবে। এখানে যা করা আছে সম্পূর্ণটাই পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। কোথায় কোন পর্বতমালা অবস্থিত সেইগুলো কিন্তু এরপরে, কোথায় কোন নদী অবস্থিত, তারপর কোথায় কোন ন্যাশনাল পার্ক অবস্থিত, কোথায় কোন লেক অবস্থিত, অর্থাৎ রামসর সাইট, আরও কিছু লেক, কোথায় কোন হাইড্রো ইলেকট্রিক পাওয়ার অবস্থিত, তো এগুলো মিশিয়ে কোশ্চেন দেবে। তো আশা করি আমরা ইন্ডিয়ান জিওগ্রাফি করতে করতে যখন শেষ ভাগে পৌঁছবো ততদিনে আমাদের ভারতবর্ষের সমস্ত জায়গা বেশ ভালোভাবে চেনাশোনা হবে। তো আজকের মতো আমরা এখানেই শেষ করি। আমরা কারা? আমরা বিদ্যার্থী। আমাদের উদ্দেশ্য এডুকেশন ফর অল, সবার কাছে যেন স্বল্প মূল্যে কোয়ালিটি এডুকেশন পৌঁছে যায়, এটাই আমাদের লক্ষ্য। আপনাদের যদি আমাদের উদ্দেশ্য ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক ও কমেন্টের মাধ্যমে আপনাদের প্রতিক্রিয়া জানাবেন। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। নমস্কার।